আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা উপস্থিত হয়েছেন, সাংবাদিক বন্ধু, সহমর্মী এবং সচেতন নাগরিকরা, আপনাদের সবাইকে ধন্যবাদ। বিশেষ করে বৈষম্যহীন কারামুক্তিকে ধন্যবাদ এই আয়োজনে আমাদের সহযোগিতা করার জন্য। আমরা এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি অ্যাটেনশন ড্র করার জন্য এসেছি। বিষয়টি একদিকে আমাদের ব্যক্তিগত নিরাপত্তা এবং সম্মানের সাথে জড়িত, কিন্তু অন্যদিকে এটার আরও বড় একটা পরিসর আছে, আর বড় একটা অ্যাসপেক্ট আছে। কারণ এখানে এমন কিছু বিষয় যুক্ত যেগুলো এক বা দুজন ব্যক্তির প্রশ্ন না, বরং পুরো দেশ এবং জাতির জন্য গভীরভাবে উদ্বেগজনক। গত 15ই জুলাই 2025-এ নিউজ পোর্টালের প্রতিবেদনের সূত্রে আমরা জানতে পারি যে একটি তথাকথিত জঙ্গি মামলায় পলাতক আসামি হিসেবে আমাদের নাম জাকারিয়া মাসুদ এবং আমার নাম আসিফ আদনান যুক্ত করা হয়েছে। একই সাথে বিশিষ্ট বক্তা এবং আলেম মাওলানা রেজাউল করিম আবরারের নামও সেখানে যুক্ত করা হয়েছে। এবং এই মামলাটি দায়ের করেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট, ATU। আমরা প্রকাশ্যে চলাফেরা করছি, সেমিনার করছি, বিভিন্ন সামাজিক কাজ করছি, আর আমাদেরকে বলা হচ্ছে পলাতক আসামি। এই ধরনের অভিযোগ একই সাথে হাস্যকর এবং অত্যন্ত দুঃখজনক। আমরা স্পষ্টভাবে জানাচ্ছি এই অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। মামলার অভিযোগে যেসব বিষয় উল্লেখ আছে তার সাথে আমাদের সরাসরি বা প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো ধরনের সম্পর্ক নেই। আমরা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত নই। আমি একজন লেখক, রিসার্চার, অ্যাক্টিভিস্ট এবং পাবলিক স্পিকার। জাকারিয়া মাসুদ একজন জনপ্রিয় লেখক ও দায়ী। করিম আবরার একজন জনপ্রিয় বক্তা এবং বিশিষ্ট আলেম। আমাদের সমস্ত কাজ, লেখালেখি, বক্তব্য, কার্যক্রম পাবলিক ডোমেইনে বিদ্যমান। আমরা বিশ্বাস করি উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের নাম এই মামলায় জড়ানো হয়েছে শুধুমাত্র আমাদের ইসলামী আদর্শ এবং চিন্তার কারণে। আমরা বরাবরই দ্বীন ইসলামের স্বার্থ এবং দেশের প্রশ্নে সোচ্চার থেকেছি। দেশি, বিদেশি ও আঞ্চলিক নানা নেফেরিয়াস এজেন্ডার বিরুদ্ধে আমরা কথা বলেছি, সমালোচনা করেছি, এবং এই কারণে দেশি, বিদেশি এবং প্রতিবেশী বিভিন্ন গোষ্ঠী আমাদেরকে অপছন্দ করতে পারে, এবং এটা একটা ফ্যাক্টর হতে পারে এখানে। এছাড়া আপনারা জানেন বাংলাদেশে বর্তমানে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিস খোলার প্রক্রিয়া চলছে। এই পদক্ষেপের অনেকেই বিরোধিতা করেছেন, প্রতিবাদ করেছেন, তবে প্রতিবাদের সবচেয়ে বেশি সোচ্চার এবং সক্রিয় অবস্থান ছিল এবং আছে ইসলামপন্থীদের। আমাদেরকে এভাবে মিথ্যা মামলায় ফাঁসানোর অপচেষ্টা হতে পারে যে এটি ইসলামপন্থীদের একটা বার্তা দেওয়ার চেষ্টা। আমরা এই ভিত্তিহীন মামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি, এবং এই মামলাটি শুধু আমাদের জন্য মানহানিকর না, বরং এটা আমাদের নিরাপত্তার জন্য হুমকি। আমরা ইতিমধ্যে আইনি পরামর্শ গ্রহণ করছি এবং পরিস্থিতি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ। এই মামলায় আমাদের নাম জড়ানোর একদিকে মানহানি, যেটা আমি বললাম, অন্যদিকে এখানে একটা হুমকি আছে। কেন? কারণ এদেশে জঙ্গি নাম দিয়ে গুম, নির্যাতন এবং হত্যার লম্বা ইতিহাস আছে। কাউকে জঙ্গি বলার অর্থ বাংলাদেশে হলো তাকে হত্যাযজ্ঞ করে তোলা। কাউকে যখন জঙ্গি বলা হয় তখন তার বিরুদ্ধে রাষ্ট্রীয় সহিংসতা বৈধ হয়ে যায়। আজকে এই যে মিথ্যা মামলায় আমাদের নাম জড়ানো হলো, কাল এই মামলার রেফারেন্সে আমাদেরকে গুম করা হবে না, বা কালকে এই মামলার রেফারেন্সে ক্রস দেওয়া হবে না, তার গ্যারান্টিটা কি? কারণ এভাবেই তো আগে হয়ে এসছে। এবং বিষয়টি শুধুমাত্র আমাদেরকে নিয়ে না, এখানে আমাদের যাদের নাম যুক্ত করা হয়েছে তারা সবাই মোটামুটি পাবলিক ফিগার, প্রমিনেন্ট ফিগার। আই এম ফ্রম এ প্রিভিলেজ ব্যাকগ্রাউন্ড। অন্য যাদের নাম এসেছে তারা অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব। আমাদেরকে যদি এভাবে ভিত্তি মামলায় যুক্ত করা হয়, তাহলে একজন ইউনিভার্সিটি পড়ুয়া তরুণ, অথবা একজন মাদ্রাসা শিক্ষক, অথবা একজন নিম্ন মধ্যবিত্ত চাকরিজীবী, তাদেরকে যদি এভাবে মামলায় জড়ানো হয়, তাদের পক্ষে কে কথা বলবে? তাদের পক্ষে কে এগিয়ে আসবে? এবং এভাবে একবার জঙ্গি তকমা দিয়ে মামলা দেওয়ার, হয়রানি করার এবং দমন করার প্রচলন শুরু হলে সেটা কেবল ইসলামপন্থীদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং একসময় সেটা সব ধরনের ভিন্নমতকে দমন করার জন্য ব্যবহার করা হবে। যেমনটা আওয়ামী জাহেলিয়াতের সময় আমরা দেখেছি। আমাদের নিশ্চয়ই মনে আছে 5ই আগস্ট লং মার্চের দিন রাষ্ট্রীয় প্রচারণা করা হচ্ছিল যে ছাত্র গণ-অভ্যুত্থান আসলে একটা জঙ্গি হামলা। প্রত্যেকের মোবাইল ফোনে SMS পাঠিয়ে বলা হচ্ছিল বাইরে জঙ্গি হামলা চলছে, আপনারা বাইরে বের হবেন না। এ থেকেই বোঝা যায় যে জঙ্গি দমনের অজুহাতে কিভাবে একসময় পুরো সমাজের বিরুদ্ধে দমনপীড়ন চালানো যায়। এবং রাষ্ট্র যখন কারো উপর সহিংসতা চালায়, কারো উপর জুলুম করে, আর সমাজ চুপ থাকে, তখন অন্যদেরকেও দমন করা সহজ হয়ে যায়। এবং বাংলাদেশে এই দমনপীড়নের শুরুটা হয়েছিল ইসলামপন্থীদের দিয়ে, এবং আবারও ইসলামপন্থীদের দিয়ে এই দমনপীড়ন শুরুর পায়তারা চলছে বলে আমরা আশঙ্কা করছি। এই কারণে এই হয়রানিমূলক মামলা শুধু এই মামলায় আমরা যারা অভিযুক্ত তাদের জন্য কনসার্নের বিষয় না, বরং এটা বাংলাদেশের সাধারণ ধর্মপ্রাণ মুসলিম এবং সব নাগরিকের স্বাধীনতার উপর হুমকি স্বরূপ। এই কারণে আমরা মনে করি সকলেরই এই বিষয়টি নিয়ে সোচ্চার হওয়া প্রয়োজন।
এবং এই ধরনের অপপ্রচার নতুন না, এই গল্প পুরনো। আওয়ামী জাহিলিয়াতের সময় হাসিনার আজ্ঞাবহ বিভিন্ন বাহিনী এ ধরনের বানোয়াট অভিযোগে অসংখ্য নাগরিকের উপর জুলুম এবং অত্যাচার করেছে। মন গড়া মামলা দিয়ে অনেক মানুষের জীবন এবং সম্মান ধূলিসাৎ করা হয়েছে। অনেক ইসলামী ব্যক্তিত্ব এবং সাধারণ নাগরিক আয়নাঘরে গুম হয়েছেন, ক্রসফায়ারের শিকার হয়েছেন। শেখ হাসিনার শাসনামলে আমরা ফলস ফ্ল্যাগ অপারেশনের ভয়ঙ্কর নজির দেখেছি। দেখা গেছে দারিদ্র্যপীড়িত সাধারণ মানুষ, পথের রিক্সা চালক, দিনমজুর, শিক্ষার্থী কিংবা গার্মেন্টস কর্মীকেও সন্ত্রাস বিরোধী অভিযানের নামে গুম করা হয়েছে। কয়েক মাস পর মিডিয়ার সামনে আনা হয়েছে, টেবিলের উপর কিছু বই সাজিয়ে দেওয়া হয়েছে, কিছু মোবাইল ফোন সাজিয়ে দেওয়া হয়েছে, সিম কার্ড সাজিয়ে দেওয়া হয়েছে, তারপর বলা হয়েছে এই ব্যক্তি জঙ্গিবাদ বিরোধী অভিযানে তাকে ধরা হয়েছে। এবং কোনো প্রকার প্রশ্ন ছাড়া, কোনো প্রকার জবাবদিহি ছাড়া গণমাধ্যম সরকারি সেই বয়ান প্রচার করে গেছে এবং এই দমন পীড়নের বৈধতা উৎপাদনে কাজ করেছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে হাসিনার সময় যেই চমকপ্রদ সেন্সেশনাল জঙ্গি অভিযান ছিল, তার অনেকগুলোই ছিল নাটক। এবং এই ঘটনাগুলো ব্যবহার করে একদিকে হাসিনা রিজিম বিদেশিদের কাছ থেকে, বিশেষ করে পশ্চিমীদের কাছ থেকে বৈধতা অর্জন করত, অন্যদিকে জঙ্গিবাদ দমনের নামে এখানে এক ধরনের ব্যবসা গড়ে উঠেছিল, এখানে এক ধরনের ইন্ডাস্ট্রি গড়ে উঠেছিল। জঙ্গিবাদ দমনে পশ্চিমারা ফান্ডিং দিত, সেই ফান্ড থেকে বিভিন্ন এজেন্সি উপকৃত হতো, সরকার উপকৃত হতো এবং ইনফ্যাক্ট অনেক সাংবাদিকও হয়তো বা এই নেক্সাসের সাথে জড়িত ছিল। এবং এই কারণে আমরা দেখেছি যে কোনো দল বা কোনো সংগঠনের সাথে বিন্দুমাত্র সম্পর্ক নাই এমন মানুষকে ধরে অমুক তমুক দলের আমির বানিয়ে দেওয়া হয়েছে। ফেসবুকে নিছক একটা পোস্ট করা হয়েছে, এজন্য মফস্বলের একটা কিশোর কিংবা প্রত্যন্ত গ্রামের কিশোরীকে ধরে এনে বলা হয়েছে সে অমুক তমুক জঙ্গি সংগঠনের তমুক শাখার প্রধান। এবং এভাবে ধরে এনে পিটিয়ে আদমরা করে 164 ধারায় জবানবন্দি নেওয়া হয়েছে। যারা জবানবন্দি দিতে রাজি হননি তাদের বাবা, ভাই কিংবা স্ত্রীকে উঠিয়ে এনে নির্যাতন